নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলে আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন গোয়েন্দা কিরিটি রায়ের দ্বিতীয় গল্পটি। তাহলে চলুন শুরু করি নিহারঞ্জন গুপ্তর লেখা রহস্য উপন্যাস রাত নিঝুমের দ্বিতীয় গল্পে 10তম পর্বটি। সেই আগেকার পথ ধরেই সুব্রত আবার ফিরে চলেছে। আকাশে কাস্তের মতো সরু এক ফালি চাঁদ জেগেছে। তারই ক্ষীণ জ্যোৎস্না শীতার্ত ধরণীর ওপরে যেন স্বপ্নের মতোই একটা আলো কন্যা বিছিয়ে দিয়েছে। পলাশ ও মহাবনে গাছের পাতার ফাঁকে ফাঁকে টুকরো টুকরো চাঁদের আলোর আলপনা। বনপথে যেন আলোর আলপনা ঢাকাই বুটি বুনে দিয়েছে। মাদল ও বাঁশির শব্দ তখনও শোনা যায়। সুব্রত অন্যমনস্কভাবে ধীরে ধীরে পথ চলছিল। সহসা শোঁ করে কানের পাশে একটা তীব্র শব্দ জেগে উঠেই মিলিয়ে গেল। পরক্ষণে স্তব্ধ আলোছায়া ঘেরা বনতল প্রকম্পিত করে বন্দুকের আওয়াজ জেগে উঠল। ক্রুম! এবং সঙ্গে সঙ্গে কার যেন আত্মচিৎকার কানে এলো। সুব্রত থমকে হতচকিত হয়ে থেমে গেল। প্রথমটায় সে এতখানি বিচলিত ও বিমূঢ় হয়ে গিয়েছিল যে ব্যাপারটা যেন ভালো করে কোনো কিছু বুঝে উঠতেই পারেনি। পরক্ষণেই নিজেকে নিজে সামলে নিয়ে কোমরবন্ধে লোডেড রিভলভারটা ডান হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে যে দিক থেকে গুলির আওয়াজ শোনা গিয়েছিল সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল। কিছু দেখা যায় না বটে, তবে শুকনো পাতার উপরে একটা ঝটাপটির শব্দ শোনা যাচ্ছে। সুব্রত রিভলভারটা মুঠোর মধ্যে শক্ত করে ধরে টর্চটা জ্বালল এবং টর্চের আলো ফেলে সন্তর্পণে এগিয়ে গেল। শব্দটা যে দিক থেকে আসছিল সেই দিকে। অল্প খুঁজতেই সুব্রত দেখলে একটা পলাশ গাছের তলায় কি একটা লোক রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। সুব্রত লোকটার গায়ে আলো ফেললে। লোকটা একজন সাঁওতাল যুবক। লোকটার ডান দিকের পাঁজরে গুলি লেগেছে। তাজা লাল টকটকে রক্তে বনতলের মাটি অনেকটা সিক্ত হয়ে উঠেছে। লোকটার পাশে একটা সাঁওতালি ধনুক ও কতগুলো তীর পড়ে আছে। সুব্রত লোকটার সামনে হাঁটু গেড়ে বসল, কিন্তু সাঁওতালটাকে চিনতে পারল না। লোকটা ততক্ষণে নিস্তেজ হয়ে প্রায় শেষ হয়ে এসেছে। দু একবার ক্ষীণ অস্পষ্ট স্বরে কি যেন বিড়বিড় করে বলতে বলতে হতভাগ্য শেষ নিঃশ্বাস নিল। সুব্রত নেড়েচেড়ে দেখলে শেষ হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস সুব্রতর বুকখানাকে কাঁপিয়ে বের হয়ে গেল। সে উঠে দাঁড়ালো। টর্চের আলো ফেলে ফেলে আশেপাশের বন ও ঝোপঝাড় দেখলে, কিন্তু কাউকে দেখতে পেল না। হতভাগা সাঁওতালটা বন্দুকের গুলি খেয়ে মরেছে এবং সকর্ণে সে বন্দুকের গুলির আওয়াজও শুনতে পেয়েছে। কিন্তু কে মারলে? কেনই বা মারলে? নানাবিধ প্রশ্ন সুব্রতর মাথার মধ্যে জট পাকাতে লাগলো। কিন্তু এটা ঠিক, যেই মেরে থাক সে সশস্ত্র। অন্ধকার বনপথে সুব্রতর কাছে লোডের রিভলভার থাকলেও সে একা। তার উপর এখানকার পথঘাট তার তেমন ভালো চেনা নয়। অলক্ষ্যে বিপদ আসতে কতক্ষণ, আর বিপদ যদি আচমকা অন্ধকার আশপাশ থেকে এসেই পড়ে তবে তাকে ঠেকানোও যাবে না। অথচ এত বড় একটা দায়িত্ব মাথায় নিয়ে এমনি করে বিপদের সামনে দাঁড়িয়ে থাকাটাও সমীচীন নয়। অতএব এখান থেকে যত তাড়াতাড়ি সরে পড়া যায় ততই মঙ্গল। সুব্রত সজাগ হয়ে উঠল। টর্চের আলো জেলে সতর্ক দৃষ্টিতে চারিদিকে দেখতে দেখতে সে এগিয়ে চলল। কি ভয়ঙ্কর ব্যাপার! কেবলই একজনের পর একজন খুন হচ্ছে। কারা এমনি করে নৃশংসভাবে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে? কিসের প্রয়োজনেই বা
এমনি ভয়ঙ্কর খেলা। কিন্তু পথ চলতে একটু আগে যে শো করে শব্দটাকে সে কানের পাশে শুনেছিল, সেটাই বা কিসের শব্দ? কিসের শব্দ হতে পারে? নানা রকম ভাবতে ভাবতে সুব্রত অন্ধকার শালবনের পথ ধরে যেন বেশ একটু দ্রুত পদেই অগ্রসর হতে থাকে। রাত্রি কটা বেজেছে কে জানে। আসবার সময় তাড়াতাড়িতে হাত ঘড়িটা পর্যন্ত আনতে মনে নেই। খানিকটা দ্রুত হেঁটে শালবন পেরিয়ে সুব্রত পাহাড়ি নদীটার ধারে এসে দাঁড়ালো। মাথার উপরে আকাশের বুকে ক্ষীণ চাঁদের আলোয় যেন একটা সূক্ষ্ম রূপালী পর্দা থিরথির করে কাঁপছে। কোথাও কুয়াশার লেশমাত্র নাই। দূরের সাঁওতাল ধাওড়া থেকে একটানা একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। শীতের পাহাড়ি নদী, একেবারে জল নেই বললেই হয়। অনেকটা পর্যন্ত শুধু বালি আর বালি। নদীটা হেঁটেই সুব্রত পার হয়ে গেল। সামনেই একটা প্রান্তর। প্রান্তর অতিক্রম করে সুব্রত চলতে লাগলো। আনমনে চিন্তা করতে করতে কতটা পথ সুব্রত এগিয়ে এসেছে তা টের পায়নি। সহসা অদূরে আবছা চাঁদের আলোয় প্রান্তরের মাঝখানে দৃষ্টি পড়তেই সুব্রত থমকে দাঁড়িয়ে গেল। এখানে আসবার পরের দিন সন্ধ্যার দিকে প্রান্তরের মাঝে বেড়াতে বেড়াতে যে ভয়ঙ্কর মূর্তিটা দেখেছিল, অবিকল সেই মূর্তিটাই যেন লম্বা লম্বা পা ফেলে ফেলে জনহীন মৃদু চন্দ্রালোকে প্রান্তরের ভিতর দিয়ে হেঁটে চলেছে। সুব্রত ক্ষণেক দাঁড়িয়ে কি যেন ভাবল। তারপরেই কোমরে লেদার কেস থেকে অটোমেটিক রিভলভারটা বের করে অদূরে সেই চলমান মূর্তিটাকে লক্ষ্য করে রিভলভারের ট্রিগার টিপল। নির্জন প্রান্তরের অন্ধকারে এক ঝলক আগুনের শিখা উদ্গীরণ করে চারিদিকে ছড়িয়ে একটা আওয়াজ ওঠে, গুরুম। সঙ্গে সঙ্গে প্রান্তরকে ভয়চকিত করে ক্ষুধিত শার্দুলে ভয়ঙ্কর ডাক শোনা গেল, পরপর 3 বার। চমকে উঠতেই সুব্রত চকিতের জন্য চোখের পাতা দুটো বুজিয়ে ফেলেছিল। কিন্তু পরক্ষণেই যখন চোখের পাতা খুলল, দেখল দ্রুত হাওয়ার মতোই সেই মূর্তি ক্রমে দূর থেকে দূরান্তরে মিলিয়ে যাচ্ছে। মূর্তিটিকে যে জায়গায় দেখা গিয়েছিল সেই দিকে লক্ষ্য করে সুব্রত রিভলভারটা হাতে নিয়ে দৌড়ালো। আন্দাজ মতো জায়গায় এসে পৌঁছে সুব্রত টর্চটা জেলে চারিদিকের মাটি ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলো। সহসা ও লক্ষ্য করলে প্রান্তরের শুকনো মাটির ওপরে তাজা রক্তের কয়েকটা ফোঁটা ইতস্তত দেখা যাচ্ছে। রক্ত? তাজা রক্তের ফোঁটা? তাহলে সত্যিই ভূত নয়, দৈত্য দানব বা পিশাচ নয়, সামান্য রক্ত মাংসের দেহধারী মানুষ। কিন্তু জখম হয়নি, সামান্য আঘাত লেগেছে মাত্র। কিন্তু পালাবে কোথায়? এই যে মাটির উপরে রক্তের ফোঁটা ফেলে গেল, এইটাই তার নিশানা দেবে। যেখানে যতদূর পালাক না কেন, হাওয়ায় উবে যেতে পারবে না। একদিন না একদিন ধরা দিতেই হবে। কেননা আঘাত যত সামান্য হোক না কেন, আহত হয়েছে এ অবধারিত, এবং সেজন্যই বেশি দূর পালানো সম্ভব হবে না। কিন্তু শার্দুলের ডাক, ব্যাপারটা কি? অবিকল শার্দুলের ডাক। সহসা শো সাত করে একটা তীক্ষ্ণ শব্দ সুব্রত কানের পাশ দিয়ে যেন বিদ্যুতের মতো চকিতে মিলিয়ে গেল। সুব্রত চমকে উঠে এক লাফে সরে দাঁড়াল, এবং সরে দাঁড়াতে গিয়েই পাশে অদূরে মাটির দিকে নজর পড়ল। একটা ছোট তীরের ফলা অর্ধেক মাটির বুকে পতিত হয়ে থিরথির করে কাঁপছে। সুব্রত নিচু হয়ে হাত দিয়ে তীরটা ধরে এক টান দিয়ে মাটির বুক থেকে তুলে নিল। তীরের তীক্ষ্ণ চেপটা অগ্রভাগে মাটি জড়িয়ে গেছে। এতক্ষণে সুব্রত বুঝতে পারলে একটু আগে শালবনের মধ্যে অতর্কিতে যে শব্দ শুনেছিল, সেও একটা তীর ছোটারই শব্দ, এবং সেই তীরটাও তাকে মারবার জন্যই নিক্ষিপ্ত হয়েছিল
বুঝতে আর কষ্ট হয় না। শত্রুপক্ষ তাহলে সুব্রতর ওপরে বিশেষ নজর রেখেছে এবং তাকে মারবার জন্য উঠে পড়ে লেগেছে। তীরটা হাতে নিয়ে সুব্রত সটান বাংলোর দিকে পা চালিয়ে দিল। সুব্রত এসে বাংলোয় যখন প্রবেশ করল, শঙ্কর তখন ঘরে টেবিলের ওপরে একরাশ কাগজপত্র সরিয়ে গভীর মনোযোগের সঙ্গে কী যেন দেখছে। শঙ্করবাবু! সুব্রত ঘরের মধ্যে পা দিয়ে ডাকল। কে? ও সুব্রতবাবু, এত রাত করে কোথায় ছিলেন এতক্ষণ? একটু বেড়াতে গিয়েছিলাম, ওই নদীর দিকটায়। সামনেই একটা বেতে চেয়ারে বসে পড়ে সুব্রত পা দুটো টান করতে করতে বললে, এতক্ষণ এই অন্ধকারে সেখানেই ছিলাম। হ্যাঁ। কথাটা বলে সুব্রত হাতের তীরটা টেবিল ল্যাম্পের অত্যুজ্জ্বল আলোর সামনে উঁচু করে তুলে তীক্ষ্ণ অনুসন্ধিৎসু দৃষ্টিতে পরীক্ষা করতে লাগলো। সুব্রতর হাতে তীরটা দেখে শঙ্কর বিস্ময়ে বললে, ওটা আবার কি? কোথায় পেলেন? সুব্রত তীরটা গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে করতেই মৃদুস্বরে জবাব দিল, মাঠের মধ্যে কুড়িয়ে পেলাম। মাঠের মধ্যে তীর কুড়িয়ে পেলেন? তার মানে? শঙ্কর বিস্মিত স্বরে প্রশ্ন করল। মানে আবার কি? কেন, মাঠের মধ্যে একটা তীর কুড়িয়ে পেতে নেই নাকি? শঙ্কর এবারে হেসে ফেলল। তা তো আমি বলছি না, আসল ব্যাপারটা কি তাই জিজ্ঞাসা করলাম। আমার কি মনে হয় জানেন? সুব্রত বললে শঙ্করের মুখের দিকে তাকিয়ে হঠাৎ। কি? এই তীরের ফলায় নিশ্চয় কোনো তীব্র বিষ মাখানো আছে এবং সে বিষ সাধারণ কোনো সুস্থ মানুষের শরীরের রক্তে প্রবেশ করলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু অবধারিত। কি বলছেন সুব্রতবাবু? শঙ্কর জিজ্ঞাসু সুব্রতর মুখের দিকে তাকালো। মনে হওয়ার কারণ আছে শঙ্করবাবু, সুব্রত গম্ভীর স্বরে বললে। বুঝতে পারছি না ঠিক আপনার কথা সুব্রতবাবু। কোনো এক হতভাগ্যের উদ্দেশ্যে এই বিষাক্ত তীর নিক্ষেপ করে তার জীবনের ওপরে অ্যাটেম্প্ট করা হয়েছিল। সর্বনাশ! বলেন কি? হ্যাঁ, কিন্তু তার আগে, অর্থাৎ বিস্তারিতভাবে আপনাকে সব কিছু বলবার আগে এক কাপ চা। দীর্ঘ পথ হেঁটে গলাটা শুকিয়ে গেছে। ও শিওরলি, এক্ষুনি। বলতে বলতে শঙ্কর সামনে টেবিলের ওপরে রক্ষিত কলিং বেল টিপল। ভৃত্য এসে খোলা দরজার উপরে দাঁড়ালো। সাহেব, আমাকে ডাকছেন? এই, শিগগিরই সুব্রতবাবুকে এক কাপ গরম চা এনে দে। আনছি সাহেব। ভৃত্য চলে গেল। ভৃত্যকে চায়ের আদেশ দিয়ে সুব্রত দিকে তাকিয়ে শঙ্কর দেখলে চেয়ারের ওপরে হেলান দিয়ে চোখ বুজে সুব্রত গভীর চিন্তামগ্ন হয়ে পড়েছে। আজকের মতো এখানেই শেষ হলো রাত নিঝুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের 10তম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।